গুড আফটারনুন। আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কৃষ্ণকান্তের উইল পড়াচ্ছিলাম তোমাদের। তো আজকে দশম পরিচ্ছেদের আলোচনা করব, দশম ও একাদশ পরিচ্ছেদের আলোচনা করব। চলে যাচ্ছি সরাসরি পাঠে। সেই রাত্রের প্রভাতে শয্যাগৃহে মুক্ত বাতায়ন পথে দাঁড়াইয়া গোবিন্দলাল সেই দিন শয্যাগৃহে নিজের শয়নকক্ষে যে বাতায়ন পথ বলতে যে দরজা ছিল সেইখানে দাঁড়িয়েছিল, মুক্ত ছিল সেটা। ঠিক প্রভাত হয় নাই, কিছু বাকি আছে। প্রভাত বলতে এখানে সকাল হয়নি, কিছুটা বাকি আছে। এখনও গৃহপ্রাঙ্গণস্থ কামিনীকুঞ্জে কোকিল প্রথম ডাক ডাকে নাই। এখনও গৃহের প্রাঙ্গণে যে কোকিলটা থাকে সে প্রথম ডাক ডাকেনি, কিন্তু দোয়েল গীত আরম্ভ করিয়াছে। কিন্তু দোয়েল পাখি তার ডাকাডাকি শুরু করে দিয়েছে। উষার শীতল বাতাস উঠিয়াছে। গোবিন্দলাল বাতায়ন পথ মুক্ত করিয়া সেই উদ্যানস্থিত মল্লিকা গন্ধরাজ কুটজের পরিমলবাহী শীতল প্রভাতবায়ু সেবন জন্য তৎসমীপে দাঁড়াইলেন। উষা বলতে এখানে ভোরবেলার একটা নির্মল একটা ঠান্ডা বাতাস বইছে। সেই সময় সে গোবিন্দলাল কী করলো, বাতায়ন পথ মুক্ত করে, ঘরের দরজা মুক্ত করে সে বেরিয়ে সে উদ্যানে মল্লিকা গন্ধরাজের কাছে গিয়ে দাঁড়ালো। মল্লিকা গন্ধরাজের যে সুবাস, সেই সুবাস প্রভাত বায়ু সেবনের জন্য। এই সেবন জন্য বলতে তোমাদের বনলতা বিএসসি সিলেবাসেই থাকা দেখবে জীবনানন্দ দাশের একটা কাব্যগ্রন্থ বনলতা সেন। সেই বনলতা সেনের অন্তর্গত ঘাস কবিতা, 5 নম্বর কবিতা, পঞ্চম কবিতা ঘাস কবিতা। সেই ঘাস কবিতায় কবি জীবনানন্দ দাশ বলছেন যে উনিও কচি যে সবুজ ঘাসের তিনি ঘ্রাণকে যেন হরিৎ মদের মতো গ্লাসে গ্লাসে পান করতে চান। তো সেই সেবনযোগ্য বলতে গেলে, সেবনের জন্য বলতে গেলে জীবনানন্দ দাশের ওই উপমাটা যদি আমরা ধরে নিই যে ওই ঘাসের ঘ্রাণকে বা কচি বাতাবির মতো যে ঘাসের ঘ্রাণ, সেই ঘাসের ঘ্রাণকে হরিৎ মদের মতো যেন মনে হচ্ছে গেলাসে উনি পান করতে চান। তো সেইখানে উপমা টানলে বোঝা যাবে যে এইখানে উপমাটা কী অর্থে গোবিন্দলালের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন দেখো, গন্ধরাজ, মল্লিকা, কুটজের এই সমস্ত ফুলেদের যে একটা সুবাস, সেইটা সেবনের জন্য তিনি সেখানে এসে দাঁড়ালেন, বোঝা গেল আশা করি। অমনি তাহার পাশে আসিয়া একটি ক্ষুদ্র শরীরা বালিকা দাঁড়াইল। দেখো, ক্ষুদ্র শরীরা বলতে একটা খুব ছোটোখাটো একটা বালিকা এসে, খুব ছোট শরীরের একজন বালিকা এসে তার কাছে দাঁড়ালো। গোবিন্দলাল বলিলেন, আবার তুমি এখানে কেন? বলছে, আবার তুমি এখানে এলে কেন? তখন বালিকা বলল যে, তুমি এখানে কেন? তখন বলিতে হইবে না যে এই বালিকা গোবিন্দলালের স্ত্রী। আচ্ছা দেখো, স্ত্রী। গোবিন্দলাল বলছে, একটু বাতাস খেতে এলাম, তাও কি তোমার সইল না? বলছে, একটু তো বাতাস খেতে এসেছি, তাও কি তোমার সহ্য হচ্ছে না? তখন বালিকা বলল যে, সইবে কেন বা সবে কেন? এখানে আছে সবে কেন, সবে কেন। তো এখনই আবার খাই বলছে, এখনই আবার খেতে খাই কী খাবে? ঘরের সামগ্রী খেয়ে মন উঠবে না? বলছে, এত ঘরের সামগ্রী খাচ্ছ তাও তোমার মন উঠছে না? আবার মাঠে ঘাটে বাতাস খেতে এসেছো? তখন বলছে গোবিন্দলাল যে, ঘরের সামগ্রী এত কি খাইলাম, ঘরের কি এত সামগ্রী খেয়েছি? কেন? এইমাত্র আমার কাছে গালি খাইয়াছো? বলছে, এইমাত্র তুমি আমার কাছে গালি খেয়েছো। তখন গোবিন্দলাল বলছে, জানো না ভোমরা, গালি খাইলে যদি বাঙালির ছেলের পেট ভরিত, তাহলে এদেশের লোক এতদিনে স্বগোষ্ঠী বদ হজমে মরিয়া যাইত। বলছে, যদি গালি খেয়েই যদি বাঙালির ছেলের পেট ভরে যেত, তাহলে তো স্বগোষ্ঠী বদ হজমে মরেই যেত। বাঙালি গোটা সমগ্র বাঙালি জাতির কথা এখানে বা বাঙালির কথা বলা হচ্ছে। এবার দেখো, এখানে ভোমরা কাকে বলছে? গোবিন্দলাল তার স্ত্রীকেই ভোমরা বলছে। তোমরা জানো কৃষ্ণকান্ত উইলে গোবিন্দলালের স্ত্রীর নাম কিন্তু ভ্রমর, তাকে গোবিন্দলাল ভোমরা বলে ডাকত। তো ও সামগ্রীটি অতি সহজে বাংলা পেটে জীর্ণ হয়। তুমি আর একবার নথ নাড়ো ভোমরা, আমি আর একবার দেখি। বলছে, তুমি একবার নথটা নাড়ো তো ভোমরা। মানে তখনকার দিনে মহিলারা কিন্তু নথ পরে
থাকতো, সেই কারণে এখানে নথনারার কথা বলা হয়েছে। আমি আর একবার দেখব। গোবিন্দলালের পত্নীর যথার্থ নাম কৃষ্ণমোহিনী, কি কৃষ্ণকামিনী, কি অনঙ্গ মঞ্জুরি, কি এমনই একটা তাহার পিতামাতা রাখিয়াছিল, তাহা ইতিহাসে লেখে না। অব্যবহারে সেই নাম লোপ প্রাপ্ত হইয়াছিল। তাহার আদরের নাম ভ্রমর বা ভোমরা। সার্থকতা বশত সেই নামই প্রচলিত হইয়াছিল, ভোমরা কালো। মানে তার নামকে তার বাবা মা যে কী রেখেছিল সেটা লুপ্ত হয়ে গেছে, কেউ জানে না, কেউ কারুর মনে নেই, কিন্তু সে ভ্রমর বা ভোমরা নামে পরিচিত ছিল। ভোমরা নথনারার পক্ষে বিশেষ আপত্তি জানাইবার জন্য নথ খুলিয়া একটা হুকে রাখিয়া গোবিন্দলালের নাক ধরিয়া নাড়িয়া দিল। পরে গোবিন্দলালের মুখপানে চাহিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। মনে মনে জ্ঞান যেন বড় একটা কীর্তি করিয়াছি, মানে মনে মনে ও একটা ভাবছে যে একটা বড় কীর্তি করে ফেলেছি। গোবিন্দলালও তাহার মুখপানে চাহিয়া অতৃপ্ত লোচনে দৃষ্টি করিতেছিলেন। সেই সময় সূর্যোদয় সূচক প্রথম রশ্মি কিরিট পূর্ব গগনে দেখা দিল। সেই সময় সূর্যোদয় সূচক না প্রথম রশ্মি কিরিট পূর্ব গগনে দেখা দিল, মানে সূর্যের পূর্ব দিকে উদয় হলো। তাহার মৃদুল জ্যোতিপুঞ্জ ভূমণ্ডলে প্রতিফলিত হইতে লাগিল। মৃদুল জ্যোতিপুঞ্জ, তার যে সূর্যের যে কিরণ বা জ্যোতি, সেটা ভূপরিমণ্ডলে প্রতিফলিত হতে লাগলো। নবীনালোক পূর্ব দিক হইতে আসিয়া পূর্বমুখী ভ্রমরের মুখের উপর পড়িয়াছিল। নবীনালোক মানে নতুন, প্রত্যেক দিন সূর্য অস্ত যাচ্ছে, সূর্য আবার নতুন দিনের সূচনায় সূর্যের উদয় হচ্ছে, সেই নতুন প্রত্যেকটা দিন আমাদের কাছে নতুন, সেই কারণে বলছে নবীন আলোক, নতুন আলো পূর্ব দিক থেকে এসে সূর্যে মানে ভ্রমরের মুখের পূর্বমুখী ভ্রমরের মুখের দিকে পড়ল। সেই উজ্জ্বল পরিষ্কার কোমল শ্যামচ্ছবি মুখকান্তির ওপর কোমল প্রভাত লোক পড়িয়া তাহার বিস্ফারিত লীলাচঞ্চল চক্ষের উপর জ্বলিল, তাহার স্নিগ্ধোজ্জ্বল গণ্ডে প্রভাসিত হইল। বলছে সেই উজ্জ্বল পরিষ্কার যে কোমল একটা শ্যামচ্ছবি মুখান্তের ওপর যে পড়লো, কোমল প্রভাত লোকটা যে পড়লো, প্রভাতের যে আলোটা পড়লো, তা বিস্ফারিত লীলাচঞ্চল চক্ষের উপর জ্বলিল, তার স্নিগ্ধোজ্জ্বল গণ্ডে প্রভাসিত হলো। গণ্ড মানে গলদেশে প্রভাসিত হলো। হাসি চাহনিতে সেই আলোতে গোবিন্দলালের আদরে আর প্রভাতের বাতাসে মিলিয়ে গেল। তাহলে এখানে দেখো একটা স্বামী স্ত্রীর একটা ঘনিষ্ঠতার এখানে ইঙ্গিত দিচ্ছে, এবং সেই সময় সূর্যের আলো এখানে ভালো উপমা, যে গোবিন্দলালের আদরে আর প্রভাতের বাতাসে মিলিয়ে গেল। এই সময় সুপ্তথিতা চাকরানী মহলে একটা গোলযোগ উপস্থিত হইল। তৎপরে ঘর ঝাঁটানো, জল ছড়ানো, বাসন মাজা ইত্যাদির একটা সব ঝনঝন খন খন শব্দ হইতেছিল। এই বাসন মাজা, জল ছড়ানো, ঘর ঝাঁট দেওয়া যে চাকরানী মহলে একটা আওয়াজ হতে শুরু করে দিল। সেখানে এই সমস্ত কাজগুলো হচ্ছিল বলে এই আওয়াজগুলো হচ্ছিল। অকস্মাৎ সে শব্দ বন্ধ হইয়া ওমা কী হবে, কী সর্বনাশ, কী আস্পর্ধা, কী সাহস, মাঝে মাঝে হাসি টিটকারি ইত্যাদি গোলযোগ উপস্থিত হইল। শুনিয়া ভ্রমর বাহিরে আসিল। চাকরানী সম্প্রদায় ভ্রমরকে বড় মানিত না, তাহার কতকগুলি কারণ ছিল। চাকরানী সম্প্রদায় কেন ভ্রমরকে মানিত না, তার কিছু কিছু কারণ ছিল। ভ্রমরকে না একদম মাথায় তোলেনি। একে ভ্রমর ছেলে মানুষ, ভ্রমর খুবই ছোট ছিল, বয়সে কম বয়সী ছিল, অল্প বয়সী। তাতে ভ্রমর স্বয়ং গৃহিণী নহে, নিজে তো গৃহিণী নয়, তাহার শাশুড়ি ননদ ছিল। তারপর আবার ভ্রমর নিজে হাসিতে যত পটু, শাসনে তত পটু ছিলেন না। ওই যে চাকরানীদের যে একটা দাপটে রাখতে হয় বা শাসনে রাখতে হয়, সেটা ভ্রমর করতে পারতো না। ভ্রমরকে দেখিয়া চাকরানীর দল বড় গোলযোগ বাড়াইল। বলছে নম্বর 1, আর শুনেছ বউ ঠাকুরন? বলছে তুমি কি শুনেছো বউ ঠাকুরন? নম্বর 2, মানে 1 নম্বর চাকরানী বলছে তুমি কি শুনেছো বউ ঠাকুরন? ভ্রমরকে বলল। নম্বর 2, এমন সর্বনাশের কথা কেহ কখনো শুনে নাই। বলছে এমন সর্বনাশের কথা, এটা দ্বিতীয় চাকরানী বলল, ঠিক আছে। তারা প্রশ্ন দিল এমন সর্বনাশের কথা কেহ কখনো শুনে নাই, কোন চাকরানী, কত নম্বর চাকরানীর এই উক্তি? তখন দিয়ে দিল নম্বর 1 চাকরানী, নম্বর 2 চাকরানী, নম্বর 3 চাকরানী, নম্বর 4 চাকরানী। উত্তর হবে নম্বর 2 চাকরানী, ঠিক আছে। তারপর 3 নম্বর হচ্ছে, দেখো 3 নম্বর জন বলছে আর কি চাকরানী মহলে, কি সাহস, মাগিকে ঝাঁটাপেটা করে আসবো নাকি এখন? নম্বর 4 বলছে শুধু ঝাঁটা, বউ ঠাকুরন বলো আমি তার নাক কেটে নিয়ে আসি। নম্বর 5 জন বলছে কার পেটে কী আছে মা, তা কেমন করে জানবো মা? ভোমরা হাসিয়া বলিল আগে বল না কি হয়েছে, তারপর যার মনে যা থাকে করিস। তখনই আবার পূর্ববৎ গোলযোগ আরম্ভ হইল। নম্বর 1 বলিল শোনোনি, পাড়াশুদ্ধ গোলমাল
হয়ে গেল যে নম্বর 2 চাকরানি বলিল, বাঘের ঘরে ঘোগের বাসা, বাঘের ঘরে ঘোগের বাসা। নম্বর 3 বলছে, মাগির ঝাঁটা দিয়ে বিষ ঝাড়িয়া দিই, বলছে মাগির ঝাঁটা দিয়ে না বিষ ঝাড়িয়া দিই। নম্বর 4 বলছে, কি বলবো বউ ঠাকুরন, বামন হয়ে চাঁদে হাত। নম্বর 5 বলছে, ভিজে বেড়ালকে চিনতে জোগায় না, গলায় দড়ি গলায় দড়ি। ভ্রমর বলিলেন, তোদের? তখন চাকরানিরা বলছে, তখন এক বাক্যে বলিতে লাগিল, এখন আসল কথা কেউ বললো না, ওই কথাগুলো বলতে লাগলো। তখনকার দিনে চাকরানি না এরকমই ছিল। তো চাকরানিরা তখন এক বাক্যে বলিতে লাগলো, আমাদের কি দোষ, আমরা কি করিলাম, তা জানি গো জানি, যে সেখানে যা করবে দোষ হবে আমাদের, যে যেখানে যা করবে সব দোষ তো আমাদের আর উপায় নাই বলিয়া গতর খাটিয়ে খেতে এসেছি। এই বক্তৃতা সমাপন করে, এই বক্তৃতা শেষ করে 2-1 চোখে অঞ্চল দিয়ে কাঁদিতে আরম্ভ করলো, 2-1 চোখে আঁচল দিয়ে কাঁদতে শুরু করলো। একজনের মৃত পুত্রের শোক উছলিয়া উঠিল, একজনের পুত্র আবার মৃত, সে আবার কাঁদতে শুরু করলো, তো শোক উঠল। ভ্রমর কাতর হইলেন, কিন্তু হাসিও সম্বরণ করিতে পারিলেন। তাদের এই কাণ্ড কারখানা দেখে সে, ওদের কান্না দেখে সে কাতর হলেও কিন্তু কাণ্ড কারখানা সে হেসে ফেললো। বলিলেন, তোদের গলায় দড়ি এই জন্য যে এখনও তোরা বলিতে পারিলি না যে কথাটা কি হয়েছে, আদৌ কি হয়েছে। তখন আবার চারিদিক হইতে 4-5 রকমের গলা ছুটিল। বহু কষ্টে ভ্রমর সেই অনন্ত বক্তৃতা পরম্পরা হইতে এই ভাবার্থ সংকলন করিলেন যে গতরাত্রে কর্তা মহাশয়ের শয়নকক্ষে একটা চুরি হইয়াছে। কেহ বলিল চুরি নহে ডাকাতি, কেহ বলিল শীত, কেহ বলিল না কেবল যৌন 4-5 চোর আসিয়া লক্ষ টাকার কোম্পানির কাগজ লইয়া গিয়াছে। মানে কৃষ্ণকান্তের ঘরে যে চুরির কথাটা উঠেছে সেইটা নিয়েই এত কথা হচ্ছে। তো ভ্রমর বলল, তারপর কোন মাগির নাক কাটিতে চাইতেছিলি? তখন 1 নম্বর চাকরানি বলল, রোহিণী ঠাকুরানের। আর কার? বলছে রোহিণী ঠাকুরানের। আর কার? তখন 2 নম্বর বলছে যে সেই আবাগই তো সর্বনাশের গোড়া। 3 নম্বর বলছে সেই নাকি ডাকাতের দল সঙ্গে করিয়া নিয়ে এসেছিল। 4 নম্বর বলছে যেমন কর্ম তেমনি ফল। 5 নম্বর বলছে এখন মরুন জেল খেটে, এখন মরুক জেল খেটে। তখন ভ্রমর এখন মরুন জেল খেটে, ওর কথাই রোহিণীর কথা বলছে। ভ্রমর জিজ্ঞাসা করিল, রোহিণী যে চুরি করিতে আসিয়াছিল তোরা কেমন করে জানলি? রোহিণী যে চুরি করতে এসেছিল সেটা তোরা জানলি কি করে? কেন, সে যে ধরা পড়েছে, কাছারির গারদে কয়েদ আছে, কাছারির গারদে কিন্তু কয়েদ আছে সে। হ্যাঁ, তখন বলছে যে তাকে তো মানে রোহিণীকে তো আগের দিন রাত্রে কয়েদে তো আটকে রাখা হয়েছে, মানে কয়েদ করে রেখে দিয়েছে কৃষ্ণকান্ত গারদ। তখন বলছে ভ্রমর যে যাহা শুনিলেন তাহা গিয়া গোবিন্দলালকে বলিলেন। বলছে ভ্রমর যা শুনলো সেই সমস্ত কথা গিয়ে সে কী করলো, গোবিন্দলালকে গিয়ে বলল। গোবিন্দলাল ভাবিয়া ঘাড় নাড়িলেন। তখন ভ্রমর বলল, ঘাড় নাড়িলে যে? গোবিন্দলাল বলছে, আমার বিশ্বাস হইল না যে রোহিণী চুরি করিতে আসিয়াছিল, আমার বিশ্বাস হচ্ছে না যে রোহিণী চুরি করতে এসেছে। তোমার বিশ্বাস হয়? ভ্রমরা বলিল না, ভ্রমরও বিশ্বাস করে না। গোবিন্দলাল বলছে, কেন তোমার বিশ্বাস হয় না? আমায় বলো দেখি। লোকে তো বলিতেছে। বলছে লোকে তো বলছে, তাহলে তোমার বিশ্বাস কেন হচ্ছে না? তখন ভ্রমর বলছে, তোমার কেন বিশ্বাস হয় না আমায় বলো দেখি। তখন গোবিন্দলাল বলছে, তা সময়ান্তরে বলবো, সময় যখন আসবে তখন বলবো, সময় শেষে বলবো। তবে সময় যখন আসবে তখন আমি বলবো, সময়ান্তরে বলিব। তোমার বিশ্বাস হইতেছে না কেন আগে বলো। তখন বলছে, তোমার কেন বিশ্বাস হচ্ছে না সেটা আগে বলো। ভ্রমর বলল, তুমি আগে বলো। গোবিন্দলাল হাসিল, বলিল, তুমি আগে বলো। তখন ভ্রমর বলছে, কেন আগে বলিব? গোবিন্দলাল বলছে, আমার শুনিতে স্বাদ হইয়াছে। তখন ভ্রমর বলছে, সত্য বলিব? তখন গোবিন্দলাল বলল, সত্য বলো। তখন ভ্রমর বলি করিয়া বলিতে আর পারিল না, লজ্জাবনত মুখী হইয়া নীরবে রইল। চুপ করে সে মাথা নিচু করে লজ্জায় মাথা নত করে রইল। তখন গোবিন্দলাল আগেই বুঝিয়াছিলেন বলিয়া এত পীড়াপিড়ি করিয়া জিজ্ঞাসা করিতেছিলেন। রোহিণী যে নিরপরাধী এবং ভ্রমরের তাহা দৃঢ় বিশ্বাস হইয়াছিল, তাহার অস্তিত্বে যতদূর বিশ্বাস, ভ্রমর উহার নির্দোষিতায় ততদূর বিশ্বাসবতী। বলছে সে যে কতটা ভ্রমর, যে রোহিণী যে কতটা নির্দোষ সেইটা কিন্তু একমাত্র বিশ্বাস করতে পারে ভ্রমর, সেই এতটা বিশ্বাসবতী। কিন্তু সেই বিশ্বাসের জন্য কোনোই কারণ ছিল না। সেই যে রোহিণীকে এতটা বিশ্বাস করতো ভ্রমর, তার কোনো কারণ ছিল না, কিন্তু এমনিই বিশ্বাস করতো। কেবল গোবিন্দলাল বলিয়াছেন যে সে নির্দোষী, আমার এইরূপ বিশ্বাস। গোবিন্দলাল বলিয়াছেন সে নির্দোষী, গোবিন্দলালও বলছে সে নির্দোষী, এই আমার বিশ্বাস। যদি প্রশ্ন আসে যে সে নির্দোষী, আমার এইরূপ বিশ্বাস, এই কথা কে বলেছে বা কার উক্তি, এখানে দিয়ে দিল গোবিন্দলাল, হরলাল, কৃষ্ণকান্ত, আর দিয়ে দিল ভ্রমর। তখন কিন্তু উত্তর হবে গোবিন্দলাল। ঠিক আছে, গোবিন্দলালের বিশ্বাসেই ভ্রমরের বিশ্বাস। গোবিন্দলাল তাহা বুঝিয়াছিলেন, ভ্রমরকে চিনিতেন, তাই সে কালো এত ভালোবাসিতেন। ভ্রমরকে সে ভালোবাসত, সে কালো হলেও তাকে ভালোবাসত।
হাসিয়া গোবিন্দলাল বলিলেন, আমি বলিব কেন তুমি রোহিণীর দিকে? ভ্রমর বলল, কেন? ভ্রমর বলল, সে তোমায় কালো না বলিয়া উজ্জ্বল শ্যামবর্ণ বলে। গোবিন্দলাল বলছে, কেন? যেহেতু ভ্রমর একটু বয়সে ছোট ছিল, সেই জন্য খালি ওর সঙ্গে খালি ঠাট্টা তামাশা করতো। বলছে, সে তোমায় যেহেতু কালো বলে না তো, সে উজ্জ্বল শ্যামবর্ণ বলে তো, সেই জন্য তুমি ওর প্রতি বিশ্বাস যে ও নির্দোষ। এবার ভ্রমর কোপ কুটিল কটাক্ষ করিয়া বলিল, একটু রেগে গেল, কি বলছে, যাও। গোবিন্দলাল বলিলেন, যাই। এই বলিয়া গোবিন্দলাল চলিলেন। ভ্রমর তাহার বসন ধরিল, কোথা যাও? গোবিন্দলাল বলছে, কোথা যাই বলো দেখি। বলছে, কোথায় যাচ্ছ? আবার বলেই তো যাও। যাই বলো দেখি, কোথায় যাই আমি বলে দেখি। তখন ভ্রমর বলছে, এবার বলিব? ভ্রমর বলছে, হ্যাঁ এবার বলিব। তখন গোবিন্দলাল বলছে, বলো দেখি। ভ্রমর বলল, রোহিণীকে বাঁচাইতে। তাই? তখন বলিয়া গোবিন্দলাল ভ্রমরার মুখচুম্বন করিলেন। পর দুঃখ কাতরে হৃদয় পর দুঃখ কাতরে বুঝিল, তাই গোবিন্দলাল ভ্রমরের মুখচুম্বন করিলেন। মানে বুঝতেই পারছো, এখানে আবার স্বামী স্ত্রীর একটা মধ্যে দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক যে আছে সেখানে ইঙ্গিত পাওয়া গেল। পর দুঃখ কাতরের জন্য হৃদয় পর দুঃখ কাতরে যে কাতর হয়ে উঠেছে, গোবিন্দলাল সেই জন্য ভ্রমরের কাছে বিদায় নিয়ে গেল। এবার দেখো একাদশ পরিচ্ছেদ। গোবিন্দলাল কৃষ্ণকান্ত রায়ের সদর কাছারিতে গিয়া দর্শন দিলেন। গোবিন্দলাল কৃষ্ণকান্ত রায়ের সদর কাছারিতে গিয়ে দর্শন দিলেন এবং কৃষ্ণকান্ত প্রাতঃকালী কাছারিতে বসিয়াছিলেন। গদির উপর মসনদ করিয়া বসিয়া সোনার আলবোলায় অম্বুরি তামাকু চড়াইয়া মর্তলোকে স্বর্গের অনুকরণ করিতেছিলেন। একপাশে রাশি রাশি দপ্তরে বাঁধা চিঠা, খতিয়ান, দাখিলা, জমাওয়ালা শিল, থোকা, কর্চা, বাকি যায়, সেহা, রোকড়, আর একপাশে নায়েব গোমস্তা, কারকুন, মোহরি, তহসিলদার, আমিন, পাইক, প্রজা, সম্মুখে অধরবদনা, অবগুণ্ঠনবতী রোহিণী। ঠিক আছে, এরা সবাই ছিল সেখানে। গোবিন্দলাল আধরের ভ্রাতুষ্পুত্র, ভাইয়ের পুত্র ছিল রাম। তাহলে কার পুত্র ছিল? রামকান্তের পুত্র ছিল কে? গোবিন্দলাল। এবার গোবিন্দলালের পিতার নাম যদি দেয় কৃষ্ণকান্ত, রামকান্ত, ব্রহ্মানন্দ, কোনোটিই নয়, উত্তর কিন্তু রামকান্ত হবে। চলে আসছি পরের অংশে। দেখো, প্রবেশ করিয়াই জিজ্ঞাসা করলেন, কি হয়েছে জ্যাঠামশাই? বলছে, জ্যাঠামশাই তাহলে কৃষ্ণকান্তকে। গোবিন্দলাল যেহেতু ভ্রাতুষ্পুত্র ছিল তাই জ্যাঠামশাই সম্বোধন করে বলছে, কি হয়েছে জ্যাঠামশাই? তাহার কণ্ঠস্বর শুনিয়া রোহিণী অবগুণ্ঠন ঈষৎ মুক্ত করিয়া তাহার প্রতি ক্ষণিক কটাক্ষ, তার ঘুমটা একটু তুলে সে দেখে মুখটা ক্ষণিক কটাক্ষ করল। কৃষ্ণকান্ত তাহার কথায় কি উত্তর করিলেন তৎপ্রতি গোবিন্দলাল বিশেষ মনোযোগ করিতে পারিলেন না। কৃষ্ণকান্ত তার কথায় যে কি উত্তর করলো সেটা কিন্তু গোবিন্দলাল বিশেষ মনোযোগ করতে পারলেন না। এবার ঠিক আছে, দেখো, ভাবিলেন সেই কটাক্ষের অর্থ কী। ভাবিলেন যে ও কেন, গোবিন্দলাল ভাবছে যে রোহিণীর কটাক্ষের অর্থটা কী। সে সিদ্ধান্ত করলেন এই কাতর কটাক্ষের অর্থ কিন্তু ভিক্ষা, অর্থাৎ সে চাইছে গোবিন্দলাল তাকে বাঁচাক। কী ভিক্ষা? গোবিন্দলাল ভাবিলেন আর্তের ভিক্ষা আর কি, বিপদ হইতে উদ্ধার। বুঝতে পেরেছো? এটাই গোবিন্দলাল ভাবলো। তো সেই বাপি তীরে সোপানো পরে ও দাঁড়াইয়া যে কথোপকথন হইয়াছিল তাহাও তাহার এই সময় মনে পড়িল। গোবিন্দলাল রোহিণীকে বলিয়াছিলেন, তোমার যদি কোনো বিষয়ের কষ্ট থাকে তবে আজই হোক কালই হোক আমাকে জানাইও। এটা গোবিন্দলাল রোহিণীকে বলেছিল। আজই তো রোহিণীর কষ্ট বটে, বুঝি এই ইঙ্গিতে রোহিণী তাহাকে তাহা জানাইল। ঠিক আছে। গোবিন্দলাল মনে মনে ভাবিলেন, তোমার মঙ্গল সাধি ইহা আমার ইচ্ছা, কেননা ইহলোকে তোমার সহায় কেহ নাই দেখিতেছি। গোবিন্দলালও মনে মনে বলছে যে তোমার তো কেউ সঙ্গে নেই, তাই আমি চাই তোমার মঙ্গলই হোক। কিন্তু তুমি যে লোকের হাতে পড়িয়াছ তোমার রক্ষা সহজ না। তুমি কৃষ্ণকান্তের হাতে পড়েছো, যে লোকের হাতে পড়েছো তুমি কিন্তু সহজে রক্ষা পাবে না। এইভাবে আর প্রকাশ্যে জ্যেষ্ঠতাতকে জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে জ্যাঠামশাই? বৃদ্ধ কৃষ্ণকান্ত একবার সকল কথা আনুপূর্বিক গোবিন্দলালকে বলিয়াছিলেন, কিন্তু গোবিন্দলাল রোহিণীর কটাক্ষের ব্যাখ্যায় ব্যতিব্যস্ত ছিলেন, কানে কিছুই শুনেন নাই। ভ্রাতুষ্পুত্র আবার জিজ্ঞাসা করিল, কি হয়েছে জ্যাঠামশাই? শুনিয়া বৃদ্ধ মনে মনে ভাবিল, হয়েছে, ছেলেটা বুঝি মাগির চাঁদপানা মুখখানা দেখে ভুলে গেল। বলছে হয়েছে। তখন বৃদ্ধ মশাই ভাবলো ছেলেটা মানে গোবিন্দলাল বুঝি ওই মাগি বলতে এখানে কিন্তু রোহিণীকে বলা হচ্ছে। তো রোহিণী চাঁদপানা মুখটা দেখে ভুলে গেল। কৃষ্ণকান্ত আবার আনুপূর্বিক গত রাত্রের বৃত্তান্ত গোবিন্দলালকে শোনালেন। বলছে এত কাণ্ড হয়ে গেল, সে শোনার পরেও ওর মুখ দেখে বোধহয় ও ভুলে গেছে, তাই আবার বললো আদ্যপান্ত। সমাপন করিয়া বলিলেন, এ সেই হরাপাজির কারসাজি।
বোধ হইতেছে এ মাগি তাহার কাছে টাকা লইয়া জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিবার জন্য আসিয়াছিল। তো তারপর ধরা পড়িয়া ভয়ে জাল উইল ছিঁড়িয়া ফেলিয়াছে। গোবিন্দলাল বলছে রোহিণী কী বলে, রোহিণী কী বলছে, নিজে কী বলছে? কৃষ্ণকান্ত বলছে ও আর কী বলিবে, বলে তা নয়, মানে হরলালের কথা এখানে প্রসঙ্গ উঠতে বলছে তা নয়, ঠিক আছে। গোবিন্দলাল রোহিণীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, তা নয় তো, তবে কি রোহিণী? তখন রোহিণী মুখ না তুলিয়া গদগদ কণ্ঠে বলিল, আমি আপনাদের হাতে পড়িয়াছি, যাহা করিবার হয় করুন, আমি আর কিছু বলিব না। কৃষ্ণকান্ত বলিলেন কি দেখিলে বজ্জাতি কীরকম মেয়ে? গোবিন্দলাল মনে মনে ভাবিলেন, এই পৃথিবীতে সকলেই বজ্জাত নহে, ইহার ভিতর বজ্জাতি ছাড়া আর কিছু থাকিতে পারে? বলছে ও তো বজ্জাতি ছাড়া আর কি থাকিতে পারে? প্রকাশ্যে বলিলেন, ইহার প্রতি কি হুকুম দিয়াছেন, একে কি থানায় পাঠাইবেন? দেখো, গোবিন্দলাল ভাবলো যে রোহিণীর ভেতর বজ্জাতি ছাড়া সকলেই তো সমান নয় পৃথিবী, তাই বজ্জাত ও নয়, বজ্জাতি ছাড়া অন্য কিছু থাকতে পারে, যাকে ও হয়তো কাজটা নাও করতে পারে। তখন ও বলছে যে ভেবে যে আপনি কি হুকুম দিচ্ছেন, জ্যেষ্ঠ জ্যাঠামশাইকে বলছে, তো একে কি থানায় পাঠাইবেন? কৃষ্ণকান্ত বললেন, আমার কাছে আবার থানা ফৌজদারি কি? আমিই থানা, আমিই ম্যাজিস্ট্রেট, আমিই জজ। কে বললো? কৃষ্ণকান্ত। বিশেষ এই ক্ষুদ্র স্ত্রীলোককে জেলে দিয়ে আমার কি পৌরুষ বাড়িবে? বলছে আমি কি জেলে দিয়ে আমার পৌরুষত্ব বাড়াবো? তখন গোবিন্দলাল জিজ্ঞাসা করিলেন, তবে কি করিবেন? কৃষ্ণকান্ত বলছে, ইহার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া কুলার বাতাস দিয়া গ্রামের বাহির করিয়া দিব, আমার এলাকায় আর আসিতে পারে। গোবিন্দলাল আবার রোহিণীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করলেন, কী বলো রোহিণী? রোহিণী বলিল, ক্ষতি কী? তখন গোবিন্দলাল বিস্মিত হইলেন, কিঞ্চিত ভাবিয়া কৃষ্ণকান্তকে বলিলেন, একটা নিবেদন আছে। কৃষ্ণকান্ত, কি? গোবিন্দলাল, ইহাকে একবার ছাড়িয়া দিন, আমি জামিন হইতেছি, বেলা 10টার সময় আনিয়া দিব। বেলা 10টার সময় আনার প্রতিশ্রুতি দিয়ে সে কিন্তু জামিন নিয়ে রোহিণীকে ছাড়িয়ে নিয়ে গেল। কৃষ্ণকান্ত ভাবিলেন, বুঝি যা ভেবেছি তাই, বাবাজির কিছু গরজ দেখছি। প্রকাশ্যে বললেন, কোথায় যাইবে, কেন ছাড়িব? গোবিন্দলাল বললেন, আসল কথা কি জানা নিতান্ত কর্তব্য। কি হয়েছে আসল জিনিসটা, সেটা আমার কথাটা জানতে হবে। এত লোকের সাক্ষাতে আসল কথা এ প্রকাশ করিবে না, কিন্তু রোহিণী কিন্তু এত লোকের সামনে কিন্তু বলবে না। ইহাকে একবার অন্দরে লইয়া গিয়া জিজ্ঞাসাবাদ করিব, ইহাকে একবার অন্দরে নিয়ে যাই, ভেতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করি। কৃষ্ণকান্ত ভাবিলেন, ওর গোষ্ঠীর মুন্ড করবে, মানে গোষ্ঠীর মুন্ডু করবে, কিচ্ছু করবে না। একালের ছেলে পুলে বড় বেহায়া হয়ে উঠেছে, রও ছুঁচো, আমিও তোর ওপর এক চাল চালিব। এইভাবে কৃষ্ণকান্ত বলে, বেশ তো। বলিয়া কৃষ্ণকান্ত একজন নগদীকে বলিল, ওরে একে সঙ্গে করিয়া একজন চাকরানি দিয়া মেজ বৌমার কাছে পাঠিয়ে দে তো, দেখিস যেন পালায় না। মেজ বৌমার কাছে পাঠিয়ে দিল, ঠিক আছে, চাকরানি দিয়ে। নগদী কী করলো? নগদী হবে, হ্যাঁ, এটা নগদী কী করলো? রোহিণীকে লইয়া গেল এবং গোবিন্দলাল প্রস্থান করিলেন। কৃষ্ণকান্ত ভাবলেন, দুর্গা দুর্গা, ছেলেগুলো হলো কি? কৃষ্ণকান্ত আর কিছু বলতে পারলো না। তখন বলছে, বাবা ছেলেগুলোর হলো কি? ঠিক আছে, এই গেল আজকের দশম আর একাদশ পরিচ্ছেদের আলোচনা। আশা করছি তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করছো। এর পরের ক্লাসগুলোতে থাকবে দশম পরিচ্ছেদ পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব। আমি দশম পরিচ্ছেদ পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব আলোচনা করার পর আবার আমি কিন্তু দশম না একাদশ পরিচ্ছেদ পর্যন্ত আলোচনা করব। তার সাথে সাথে কিন্তু আমি আরও যে পরিচ্ছেদগুলো আছে সেগুলো নিয়ে এগিয়ে যাব, ঠিক আছে। আজকে এই পর্যন্তই আলোচনা। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।